আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি ভাই বোন বন্ধুরা সবাই আপনারা ভালো আছেন। আমার নাম প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমি অনেকদিন ধরে আপনাদের সাথে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি। নানা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি এবং সরকারের ভিতরে যে বৈষম্যমূলক নানা রকম আচরণ হয় বাংলাদেশের মানুষের প্রতি সেগুলো নিয়ে সোচ্চার থাকি। গত ১৭ বছর ফ্যাসিস্ট সময়ের কথা মানে সোচ্চার ছিলাম। ইউনূস সরকারের সময় সোচ্চার আছি। আমি বেসিক্যালি বুয়েট থেকে পাশ করা একজন ইঞ্জিনিয়ার এবং আমেরিকা থেকে মাস্টার্স পিএইচডি করা, আইবিএ থেকে এমবিএ করা। সো আমার কথা শুনবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা হচ্ছে আমাদের যে নেতা নেত্রী যারা আছে, যারা বাংলাদেশকে গত ৫০-৫৫ বছর ধরে পরিচালনা করছে তাদের কর্মের ফসল। আমরা দেখতে পাই সমাজের নানা জায়গাতে নানা রকমের অস্থিরতা। আমরা দেখতে পাই নেতৃত্ব গুণের মধ্যে যারা নেতা আছে আমাদের, তাদের মধ্যে কোনো রকম সততা দেখতে পাই না। এবং তারই একটা উদাহরণ আমরা দেখতে পাই গত কিছুদিন আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের বাংলাদেশে আসা এবং ডক্টর ইউনূসের রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত যাওয়ার যে কাহিনীটা, সেটা নিয়ে আমরা হতাশা ব্যক্ত করছি। কীভাবে হতাশা ব্যক্ত করছি? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে একটা প্রমিসটা কী করেছেন, তিনি আগামী ঈদে মানে ১ বছরের মধ্যে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফিরে যাওয়ার একটা কথা দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশে মোটামুটি ১২.৫ লাখ থেকে ১৩ লাখের মতো রোহিঙ্গারা আছে। সুতরাং এখন পর্যন্ত বাংলাদেশে যেহেতু কোনো রকমের ফিরে যাওয়ার কোনো কার্যক্রম যেহেতু নাই, সুতরাং বাকি ৩৬৫ দিনে যদি আমরা তাদেরকে ফেরত পাঠানোর জন্য যদি চেষ্টাও করে থাকি, সেক্ষেত্রে প্রতিদিন কম করে ৩-৪ হাজার করে লোকজনকে আমাদের পাঠাতে হবে। যে কার্যক্রম এখনও শুরু হয়নি, সে কার্যক্রম নিয়ে লোকজনদেরকে টুপি পরে রোজার দিনে এরকম বড় বড় প্রমিস দেওয়ার কী আছে আমি সেটা জানি না। আমরা জানি মিয়ানমার অলরেডি যেটা আছে সেটা হচ্ছে আরাকান আর্মি, যেখানে আমাদের রোহিঙ্গারা ছিল সেখানে এখন আরাকান আর্মির দখলে আছে এবং আরাকান আর্মির সাথে আমাদের রোহিঙ্গারা নানা সময় নানা রকমের অস্ত্র নিয়ে কি করে ফাইট করতে চায়, গেরিলা ফাইট করতে চায় এবং সেটা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির নানা রকমের দেন দরবার আছে এবং তাদের মধ্যে নানা রকমের অস্থিরতা বিরাজ করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আবার অ্যান্তোনিও গুতেরেজ নতুন একটা শরণার্থীদের জন্য যেই সাপ্লাই লাইন তৈরি করা, করিডোর তৈরি করার জন্য বাংলাদেশকে একটা অনুরোধ করেছে, বাংলাদেশকে করিডোর দেওয়ার জন্য বলেছে। করিডোর মানে কি? বাংলাদেশ থেকে সাপ্লাইগুলো যাবে কোথায়? আরাকানে যাবে। যারা ওখানে উদ্বাস্তু আকারে আছে তাদেরকে সাপ্লাই দেবে, তাদেরকে সাহায্য করবে, এরকম একটা ব্যাপার। সুতরাং বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে আরাকান বা যেটা আছে মিয়ানমার অলরেডি আনস্টেবল এলাকা, সেখানে আনস্টেবিলিটি হয়তো বা বাড়তে পারে। এখন এই আনস্টেবিলিটি বাড়বে, এই সময়টাতে আমাদের ডক্টর ইউনূসের এই মন্তব্য যে আগামী ১ বছরের মধ্যে আমরা আপনারা আপনাদের এলাকায় গিয়ে ঈদ করবেন, এই বড় একটা বাণী দিল, এই বাণীটার সাথে আমরা প্রচণ্ড রকমের শঙ্কা প্রকাশ করছি, প্রচণ্ড রকমের দ্বিমত পোষণ করছি। আমরা একটা জিনিস জানি যে বাংলাদেশে কী হচ্ছে, রিভার্স ব্রেন ড্রেন এবং ব্রেন গেইন বলে একটা কথা আছে। এই সরকার আসার পরে থেকে নানা রকমের কথাবার্তা হচ্ছে। বাংলাদেশ থেকে নর্মালি ব্রেন কী হবে? ব্রেন ড্রেন হবে। আমরা দেখতে পাচ্ছি সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে তারা তো কেউ যোগ্য বলে আমার কাছে প্রতীয়মান হয়নি। হয়তো বা এমনও হতে পারে যে আমরা যেহেতু বুয়েট থেকে পড়াশোনা করার লোক, আমরা যেহেতু বাংলাদেশের কারা বুয়েটে পড়াশোনা করে, শ্রেষ্ঠ মেধাবীরা পড়াশোনা করে, সুতরাং আমাদের কাছে হয়তো বা উপদেষ্টা পরিষদে যারা আছে তাদেরকে হয়তো তেমন করে যোগ্য মনে হয় না। আপনাদের কাছে হয়তো যোগ্য মনে হতে পারে। সো ব্রেন ড্রেন এবং ব্রেন গেইন নিয়ে একটা কথা আছে। আমরা দেখতে পেয়েছি ফ্রান্স থেকে একজন বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হামজা বাংলাদেশে এসেছেন বাংলাদেশের পক্ষে খেলার জন্য। আমরা এর আগে মনে হয় এরকম আরেকটা জিনিস দেখেছিলাম, কোনো একজন বাংলাদেশের মানে বিদেশি বাংলাদেশের হয়ে অলিম্পিকে বাংলাদেশের জন্য পার্টিসিপেট করেছিল। পরবর্তীতে তার কী হয়েছে সেটা আমরা জানি না। তবে বাংলাদেশের সমাজে যেহেতু লোকজন বেশি, রিসোর্স কম, এখানে যেহেতু জোরজার মুল্লুক তার কেড়ে কুড়ে নেওয়ার একটা প্রবণতা আছে, সুতরাং আমির হামজা বা যে সমস্ত লোকগুলা যারা ভালো, যারা বাংলাদেশের জন্য কিছু করতে চায়, সৎ মানুষ,
তাদের বেল বাংলাদেশে হয় না, সেটা আমরা দেখি। তারা পরবর্তীতে নিরাশ হয়ে কী করে যায়, আবার নিজের কর্মক্ষেত্রে ফিরে চলে যায়। এরকম উদাহরণ বাংলাদেশে অহরহ, অজস্র। সেজন্য আমরা দেখতে পাই বাংলাদেশের সমাজ গত 7 মাসে যে অস্থিরতা, যেভাবে বাংলাদেশে নিজেদের হোম গ্রোন মানে নিজেরা কী করছে, বাংলাদেশকে অস্থির করছে, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, যাতে বাংলাদেশ আর্থসামাজিক দিক থেকে এগিয়ে যেতে না পারে, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যেতে না পারে, বাংলাদেশের লোকজনের কর্মসংস্থান না পারে, বাংলাদেশের ছেলেপেলেরা যাতে পড়াশোনা করতে না পারে, বাংলাদেশে যাতে বিদেশি বিনিয়োগ না আসে। সেই চেষ্টাটা বাংলাদেশের লোকজনগুলোই করে, এবং তারা কী করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। আমরা দেখেছি হাসিনার সময় বাংলাদেশ স্টেবল ছিল, অনেক কিছু ভালো হয়েছিল। সে নানা রকমের গল্প দিয়ে বাংলাদেশকে 17 বছর শাসন করেছিল, কিন্তু একটা জিনিস তো সত্য, বাংলাদেশ স্টেবল ছিল, এবং ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য সেই স্ট্যাবিলিটিটা অনেক দরকার। কিন্তু গত 7 মাসে বাংলাদেশের যে অবস্থা, তাতে আমরা বাংলাদেশের ইকোনমি ভালো হবে, বাংলাদেশ ভালো হবে, সেই জিনিসটা মোটামুটি আমরা আশাহত হয়েছি। এখন দেখা যাক বাংলাদেশের পরবর্তী যে নির্বাচিত সরকার আছে তারা দেশকে কীভাবে পরিচালনা করে। আমরা সবসময় বলে আসছি সবাইকে নিয়ে চলতে হবে, এবং প্রচণ্ড রকমের শক্তি নিয়ে সরকারকে চালাতে হবে। কোথাও রকমের মব অরাজকতা তৈরি করার কোনো রকমের চেষ্টাকে বরদাস্ত করা যাবে না। জনগণের ম্যান্ডেট নিয়ে যখন সরকার ক্ষমতায় আসবে, তখন সে প্রচণ্ড রকমের শক্তি প্রয়োগ করতে পারবে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকতে পারবে না। 5 বছরের জন্য সরকার ম্যান্ডেট নিয়ে আসবে, এবং মাঝে মাঝে যদি সম্ভব হয় জনমত জরিপ করবে। জনমত জরিপ করে দেখা যাবে যে সরকার জনপ্রিয় কিনা। যদি জনপ্রিয়তা যদি সরকারের ভাটা পড়ে, সেক্ষেত্রে মধ্যবর্তী নির্বাচন দিয়ে বাংলাদেশকে জনগণের সরকার দ্বারা শাসিত হোক, সেই ব্যবস্থাটা বাংলাদেশে করতে হবে। সো আমরা যে কথাটা বলছিলাম, ব্রেন ড্রেন এবং ব্রেন গেইন। সো বাংলাদেশের উন্নতি করতে হলে লিডারশিপ লাগবে, এবং মেধাভিত্তিক যোগ্যতাভিত্তিক সমাজ তৈরি করতে হবে। আমরা দেখতে পাই যেটা হচ্ছে, তুলসী গাবার্ড নয়াদিল্লি ভিজিট করতেছেন, তিনি সেখানে 20টা দেশের গোয়েন্দা সংস্থা প্রধানদেরকে নিয়ে নানা রকমের বৈঠক করছেন, এবং বাংলাদেশকে তিনি জঙ্গি রাষ্ট্র হিসাবে, প্রেসিডেন্ট ট্রাম্প সরকার যে বাংলাদেশ নিয়ে খুবই উদ্বিগ্ন, সেটা তুমি বলেছেন। এবং আমরাও দেখি গত 7 মাসে বাংলাদেশে যেভাবে জঙ্গি তৎপরতা শুরু হয়েছে, যেভাবে নানা রকমের লেবাসদারি লোকজনের আধিক্য শুরু হয়েছে, তাদের যেভাবে কর্মচাঞ্চল্য শুরু হয়েছে, সেটা বাংলাদেশ তো না। বাংলাদেশের লোকজনের যদি ভোট চিন্তা করা হয়, কত % ভোট আসে ওদের পক্ষে। সো বাংলাদেশে বড় একটা লোক হচ্ছে মধ্যপন্থা। সুতরাং বাংলাদেশ স্থিতিশীলতার পথে হাঁটুক, বাংলাদেশ যা বাংলাদেশ তাই হিসাবে সারা পৃথিবীতে রিপ্রেজেন্টেশন হোক, সেটাই আমাদের চাওয়া। আর ব্রেন ড্রেন এবং ব্রেন গেইন নিয়ে আমাদের চাওয়া হচ্ছে বাংলাদেশ যোগ্য নেতৃত্বে আসুক, এবং মেধা এবং যোগ্যতাকে বাংলাদেশ প্রাধান্য দিক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি বলেছেন যে আমরা বাংলাদেশের ভালো চাচ্ছি, বাংলাদেশের আমরা ভালো চাই। 17 বছর সেজন্য আমরা কি করেছি, সংগ্রাম করেছি, মাঠে বনায়নে প্রান্তরে, কোন জায়গাতে আমরা ছিলাম না। সুতরাং সরকারের প্রতি আমাদের একটু অনুরোধ থাকবে, যে জিনিসগুলো খুবই দরকারি সেই জিনিসগুলো সংস্কার করে, নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে আপনারা নির্বাচনটা খুব দ্রুত দিয়ে দিন, এবং নির্বাচিত সরকার এসে পরবর্তীতে যা যা সংস্কার করা দরকার সেটা করবে। আমরাও গত 7 মাস ধরে এই কথাটাই বলতেছি। কারণ নির্বাচনী ব্যবস্থা সংস্কার না করে আপনি যদি লুটেরা, চাঁদাবাজ, মাস্তান, দখলদার তাদেরকে যদি নির্বাচনী মধ্য দিয়ে নির্বাচিত হয়ে যদি সরকারে যেতে দেন, তাহলে বাংলাদেশের কীভাবে কী পরিবর্তন হবে। আর আমরা একটা কথা বলেছি, সংস্কার যে জিনিসটা আমাদের ইউনুস সরকার করতে পারছে না, মেধা এবং যোগ্যতাকে প্রমোট করতে পারছে না, স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারছে না, মবের তন্ত্র কায়েম করতেছে, সেখানে অন্য সরকার এসে ইউনুস সরকারের সাজেশনগুলো মানবে কেন? সুতরাং আমরা একটা কথা বলেছি, সরকারে যে নীতি নির্ধারণের লোকজন যারা যাবে, সেখানে আপনারা সংস্কার করেন। সেখানে আপনারা, আমার 7 মাস আগে আমার একটা পোস্ট আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে আমি 2টো কথা বলেছিলাম। একটা হচ্ছে সংবিধান সংশোধনের ব্যাপারে বলেছিলাম, এবং গণভোট ছাড়া কোনো রকমের সংশোধন কোনো রকমভাবে গ্রহণ করা যাবে না। 2/3 মেজরিটি নিয়ে পাশ করাতে হবে, সাথে গণভোটকে ইনক্লুড করতে হবে, কেন গণভোট ছাড়া কোনো কিছু কোনোভাবেই বদল করা যাবে না। জনগণ হচ্ছে দেশের মালিক, সুতরাং জনগণের ভোট ছাড়া কোনো কিছু ঠিক করা যাবে না। আরেকটা কথা বলেছিলাম, নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করতে হবে, সেখানে যাতে দলগুলো যোগ্যতা সম্পন্ন লোকদেরকে মনোনয়ন দিতে বাধ্য হয়, সেখানে যাতে অ আ ক খ মানে যারা কিছু পারে না, অযোগ্য অদক্ষ লোকজন, তারা যাতে সরকারের নীতি নির্ধারণী পজিশনে যারা যাতে যেতে না পারে, চাঁদাবাজ, মাস্তান, ঘুষখোর, দুর্নীতিবাজ, তারা যাতে আমাদের সরকারে অংশী হয়, সরকারকে বিপদে পরিচালিত করতে না পারে, বাংলাদেশ
বাংলাদেশকে যে তিমির আছে সে তিমিরই রেখে দিতে না পারে, সেই জিনিসটা আমাদের দাবি ছিল। 7 মাস আগে আমরা এই কথাগুলো বলেছিলাম। এখন বিএনপির মির্জা আব্বাস সে একই কথাই বলেছেন। ডক্টর আসিফ নজরুলের একটা পোস্ট ছিল 2021 সালের মার্চ মাসে, তিনি বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে একটা কথা বলেছেন। তিনি কি বলেছিলেন? আপনি আমাদের স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার জনক, জন্মশতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি, শুভেচ্ছা এবং ভালোবাসা। যেহেতু ওই জিনিসটা এখনও যেহেতু পরিবর্তন হয়নি, আমরাও সেটা বিশ্বাস করি, তিনি আমাদের স্বাধীনতার জনক, তার প্রতি আমাদের শ্রদ্ধা সব সময় থাকবে এবং সব সময় আছে। তিনি পরবর্তীতে কি করেছেন না করেছেন সেটা বিতর্ক সাপেক্ষ, কিন্তু স্বাধীনতার আগে তার যে ভূমিকা সেটা নিয়ে কারো দ্বিমত তেমন করে নাই। জন্মদিনের জন্য তার শুভেচ্ছা থাকলো, আপনি পরপরে ভালো থাকুন। ডক্টর ইউনূস একটা কথা বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হবে এবং কারোর জন্য অপেক্ষায় থেকে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমরাও সেটা বলি, যত দ্রুত নির্বাচন দেওয়া যায়, যত দ্রুত জনগণের সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেওয়া যায়, যত দ্রুত জনগণের যোগ্য প্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আসবে, দেশ পরিচালনা করবে, তত দ্রুত বাংলাদেশের জন্য ভালো। এবং ওই সরকার বাংলাদেশকে স্থিতিশীল হিসেবে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে, মবতন্ত্রের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারবে, কারণ তারা জনগণের ভিতর থেকে উঠে আসা সরকার। তারা পদে পদে নানা জায়গাতে তাদের লোকজন আছে, জনগণের সাপোর্ট আছে, সুতরাং তাদের বিরুদ্ধে গিয়ে কেউ কোনো কিছু জোর করে দেশের উপর চাপিয়ে দিতে পারবে না। 5-6 জন 10 জন লোক মিলে সে কাজটা করতে পারবে না। আমাদের একজন সমন্বয়ক একটা কথা বলেছেন, তিনি কি কথা বলেছিলেন? যে জুলাই অভ্যুত্থানের সময় আমাদের সমন্বয়করা যারা সরকারের অংশী হয়েছে, তারা একটা কথা দিয়ে সরকারের অংশী হয়েছিল। সেটা কি? সেটা ছিল তারা নির্বাচিত যে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা পার্টিসিপেট করতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষমতার লোভে তারা কি করছে, তারা সরকারে যাচ্ছে, সরকার থেকে বের হচ্ছে, নানা রকমের ভুল ভাল তত্ত্ব, যেটাকে বলে মানে আমরা নাসির উদ্দিন তত্ত্ব, তারপরে লীগ তত্ত্ব, দল তত্ত্ব, নানা রকমের তত্ত্ব দিয়ে তারা কি করছে, জাতিকে বিপথে পরিচালিত করছে। যে সমন্বয়কের কথা বলছিলাম, সেই সমন্বয়ক কী বলেছে? সেই সমন্বয়ক বলেছে ইন্টারিম সরকার গঠনের সময় টিএসসিতে তারা যখন উপদেষ্টা হওয়ার সিদ্ধান্ত জানায়, তখন সকল সমন্বয়ককে তারা বলেছিলেন যারা উপদেষ্টা হবে তারা আগামী ইলেকশনে অংশগ্রহণ করবে না, এই সত্ত্বে তারা উপদেষ্টা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা 6-7 মাস ধরে উপদেষ্টা পরিষদে ছিল, এখন দল গঠন করে নির্বাচন করে তারা আগামী 5 বছর ক্ষমতায় আসেন ওরকম ধান্দা করছে। এখন নির্বাচন যদি নিরপেক্ষ হয়, আসন ভাগাভাগি যদি না হয়, খালের রুটির ভাগাভাগি যদি কেউ না করে, তাহলে একটা যোগ্য সরকার যদি গঠিত হয়, সেই সরকারে আমি এখনও আমাদের ছাত্র সমন্বয়কদের বা ছাত্রদের খুব বেশি কিছু অর্জন করতে পারবে বলে আমার মনে হয় না, কারণ সেটাই স্বাভাবিক। কোনো কিছু অর্জন করতে হলে জাতির কাছে নিজেকে আগে ভ্যালুয়েবল প্রতিষ্ঠা করতে হয়, যে আমি এই অর্জন করেছি, এই আমার অর্জন। আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে তারা সেই ঘুষ বাণিজ্য করছে, তারা সেই চাঁদাবাজি করছে, তারা সেই মাস্তানি করছে, তারা সেই ক্ষমতায় যে যা লঙ্কায় সে যা রাবণ, সেই কাহিনিগুলো করছে। বাংলার অপামর জনসাধারণের যে অর্জন, তারা এই 5-7 জন লোক মিলে তারা নিজেরা কী করে নিচ্ছে, কামড়ি করে নিয়ে নিচ্ছে। মাস্টার মাইন্ড তত্ত্ব দিয়ে কয়েকজনকে কেউ হচ্ছে হিরো বানানো হচ্ছে, অথচ 17 বছর যারা সংগ্রাম করেছে তাদেরকে ভুলে যাওয়া হচ্ছে। সুতরাং আমরা জানি প্রত্যেকের একটা গল্প আছে, সেই গল্পে আমি দেখতে পাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ অথবা যারা আছে যে জামায়াতে ইসলামী, প্রত্যেকের একটা অনেক দীর্ঘ একটা ইতিহাস আছে। তো সেই ইতিহাসের আলোকে বাংলাদেশের লোকজন তাদেরকে মূল্যায়ন করবে। ছাত্রদের কোনো ইতিহাস তেমন করে নাই, এবং যে ইতিহাস গত 7 মাসে আমরা দেখতে পেয়েছি সেই ইতিহাসটা আমাদেরকে ভালো কিছু বলে না। আপনারা মন্তব্যে জানাবেন এ ধরনের পডকাস্ট আপনারা শুনতে চান কিনা, বা আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। কি হয়েছে?